নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর আলোচনা সহ আমরা শুরু করেছিলাম যে সিরিজ, ইতিহাসের সিরিজ কিন্তু চলছে। তার পাশাপাশি আমরা বলেছিলাম অর্থনীতি, পলিটি, সায়েন্স, ম্যাথ, ইংলিশ প্রত্যেকটা কিন্তু চালাবো। আমাদের কিন্তু প্যারালালভাবে সব কিছু চলছে। আজকে কিন্তু আমরা অর্থনীতির যে সিরিজ পার্ট 1 আমরা শুরু করলাম। এখানে আমরা 15 বছরের কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করব। এই পার্টগুলো কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে কিন্তু যাবে। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, ডাব্লিউবিসিএস ছাড়া ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা অর্থাৎ ফুড এসআই থেকে শুরু করে আপকামিং কেপিএস, মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ইভেন ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। তাহলে চলো আজকে অর্থনীতির প্রশ্ন আমরা গত 15 বছরের প্রশ্ন উত্তর দেখব। এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস পিলিতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু কমন আসে। এগুলো তোমরা যারা ঘেটেছো তারা অলরেডি জানো, আর যারা ঘাটনি তাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। শুধু প্রশ্ন না, এই প্রশ্ন রিলেটেড আরও কিছু জিনিস কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা দেখে নাও। বলছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে হয়েছিল সেটা কোন মডেলের ওপর ভিত্তি করে হয়েছিল? সেটা কোন মডেলের? সেটা হচ্ছে প্রশান্তচন্দ্র যে মহালনবিশ মডেল বলা হয়, সেই প্রশান্তচন্দ্র মহালনবিশ মডেল অনুসারে কিন্তু হয়েছিল। আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা শুরু হয়েছিল প্রথম কত সালে? 1951 সালে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দেশের যে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক দিকগুলোকে বিবেচনা করা হয় এবং দেশের যে উন্নতির কাজে বিভিন্ন যে বাজেটটাকে কিন্তু করা হতো, যেটা 5 বছর অন্তর কিন্তু এটা চলতো। ঠিক আছে, কিন্তু বর্তমানে আমরা জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং সেটা 2017 সালে কিন্তু এটা থেকে কার্যকর হবে। 2015-তে এটা তুলে দেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু যে বর্তমান যেটা এসছে সেটা হচ্ছে নীতি আয়োগ। ঠিক আছে, যাই হোক এটা আমরা আস্তে আস্তে জানবো। নেক্সট এই কোশ্চেনের রিলেটেড আমরা যে আরও কিছু জিনিস জেনে নিই যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল তাহলে সেইটা কি মডেল বলা যেতে পারে? দেখো এটা কোনো মডেল না, এটা কিন্তু যার লিডারশিপে হয়েছিল সেটা হচ্ছে জওহরলাল নেহরু, যিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এবং প্রথম যে 5 ইয়ার প্ল্যান হয়েছিল সেটা হচ্ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। এগুলো কিন্তু মনে রেখো। নেক্সট দেখতে পাচ্ছ দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, যেটা এই পরীক্ষায় প্রশ্ন এসেছে, যে সেই প্ল্যানটার নাম কি? সেটা হচ্ছে মহালনবিশ মডেল বলা হয়। ঠিক আছে, যেটা 1956 থেকে 1961 সাল পর্যন্ত কিন্তু এটা হয়েছে। এবং নেক্সট আমরা দেখতে পাচ্ছি থার্ড 5 ইয়ার প্ল্যান। এই থার্ড 5 ইয়ার প্ল্যানটাও কিন্তু পরীক্ষায় দেয়। এই যে প্ল্যানটা এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় গ্যাটগিল যোজনা। ঠিক আছে, গ্যাটগিল বলে একজন ছিলেন, তার যে পরিকল্পনা অনুযায়ী এটা হয়েছিল তার জন্য কিন্তু এটা গ্যাটগিল যোজনা বলা হয়। ঠিক আছে, এবং এটা কিন্তু 1961 থেকে 1966 অর্থাৎ 5 বছরের পরিকল্পনাটা ছিল। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে ফোর্থ পরিকল্পনাটা, এটা এই যে যার লিডারশিপ হয়েছে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, আমাদের ভারতবর্ষের প্রথম যে মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল এবং এটা 1969 থেকে 1974। তাহলে তোমাদের মাথায় আসছে যে এই 3 বছর কোথায় গেল? এই 3 বছর কিন্তু একটা অ্যানুয়াল প্ল্যান হয়েছিল। ঠিক আছে, কারণ তোমরা জানো যে 1965 সালে কিন্তু যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, চীন যুদ্ধ হয়, তার ফলে কিন্তু থার্ড 5 ইয়ার প্ল্যানটা সেইভাবে কিন্তু কার্যকরী হয়নি। তার জন্য কিন্তু একটা গ্যাপ রাখা হয়েছিল এবং সেই 3 বছরটায় ওই অ্যানুয়াল প্ল্যান করা হয়েছিল। ঠিক আছে, বা প্ল্যান যে হলিডে বলতে পারো। আচ্ছা, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফিফথ 5 ইয়ার প্ল্যান, এটাও কিন্তু ইন্দিরা গান্ধীর লিডারশিপে হয়েছিল এবং এটা 1974 থেকে 78 সাল। পরবর্তী 6th 5 ইয়ার প্ল্যান, এটাও ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল এবং 1980 থেকে 1985। নেক্সট দেখতে পাচ্ছ 7th 5 ইয়ার প্ল্যান, এটাও দেখতে পাচ্ছ রাজীব গান্ধীর আমলে হয়েছিল, এটা 1985 থেকে 90। পরবর্তী যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 8th 5 ইয়ার প্ল্যান, যেটা 1992 থেকে 97 হয়েছিল এবং এটা পিভি নরসিংহ রাও কিন্তু তখন ছিল, তার লিডারশিপে হয়েছিল। পরবর্তী 9th 5 ইয়ার প্ল্যান অটল বিহারী বাজপেয়ীর আমলে 1997 থেকে 2002 পর্যন্ত হয়েছিল। পরবর্তী হচ্ছে 10th 5 ইয়ার প্ল্যান, যেটা 2002 থেকে 2007 পর্যন্ত, এবং এই সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং কিন্তু ছিলেন। নেক্সট হচ্ছে 11th 5 ইয়ার প্ল্যান, 2007 থেকে 2012 সাল পর্যন্ত ছিল এবং এই সময় মনমোহন সিং ছিলেন। এবং লাস্ট অর্থাৎ যেটাকে আমরা বলি 12th 5 ইয়ার প্ল্যান, যেটা 2012 থেকে 2017 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝেই কিন্তু 2015-তে এটা কিন্তু তুলে দেওয়া হয়েছিল, নীতি আয়োগ এসেছে। ঠিক আছে, মনমোহন সিং ছিল। যাই হোক, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়েছিল কত সালে? বহু পরীক্ষা রিপিটেড প্রশ্ন এটা হচ্ছে 1991 সালে, যে পিভি নরসিংহ রাও যখন ছিল তখন কিন্তু এই অর্থনৈতিক সংস্কারটা হয়েছিল এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কিন্তু যাতে ইম্পোর্টটা কম হয়, এক্সপোর্টটা বেশি হয়, অর্থাৎ রপ্তানি যাতে বেশি হয়, দেশের বিভিন্ন উন্নতি হয়, কীভাবে সেগুলো করা যাবে তার জন্য নতুন যে অর্থনৈতিক সংস্কার কিন্তু এটা করা হয়েছিল 1991 সালে। ঠিক আছে,
নেক্সট দেখতে পাচ্ছ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থার দ্বারা? এটা কিন্তু করে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। বিশ্ব ব্যাংক এটা করে, এটা কিন্তু 1978 সাল থেকে এটা কিন্তু করে আসছে, ঠিক আছে। এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার আমরা জানি কোথায়, ওয়াশিংটন ডিসিতে রয়েছে, ঠিক আছে, যেটা আমেরিকায় রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ কত সালে মানব উন্নয়ন সূচকের প্রবর্তন করা হয়েছিল? এটা বহু পরীক্ষা প্রশ্ন আসে, উত্তরটা হবে 1990 সালে থেকে কিন্তু এটা করা হয়, ঠিক আছে, যেটা আমরা বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, যেটা মানব উন্নয়ন সূচক। এবং এটা কিন্তু করেছিল পাকিস্তানের ইকোনমিস্ট, এইটাও বিসিএস মেইনস এসেছিল, কে নাম কি, মেহবুবুল হক, পাকিস্তানের কিন্তু ইকোনমিস্ট, নাম মনে রাখবে। এবং এই যে হিউম্যান ইন্ডেক্স ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কিন্তু 3টে মাপকাঠির ওপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন এবং পার ক্যাপিটা ইনকাম, এই 3টে যে মানসূচকের ওপর কিন্তু এটা নির্ভর করে, এটাও কিন্তু WBCS মেইনসে এসেছিল, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ কে ভারতবর্ষে রেপো রেট ঘোষণা করে? এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু রেপো রেট ঘোষণা করে, অর্থাৎ যে রেটে রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কোনো রকম কিছু জমা রেখে টাকা যে নেয় যে রেটে, সেইটাকে কিন্তু রেপো রেট বলা হয়। এছাড়া আরও অনেক রেট রয়েছে, যখন আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ক্লাসটা দেবো, সেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে, তোমাদের যদি মনে হয় কমেন্ট সেকশানে জানাও, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যেরকম টাইপের প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, এটা কে প্রকাশ করে? এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, দেখো ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জনসংখ্যার 50% বেশি মানুষ যে জীবিকার ওপর নির্ভর করে, সেই জীবিকাটা কি? সেটা হচ্ছে 3টে যে অপশন ছিল তার মধ্যে উত্তরটা হবে প্রাথমিক সেক্টর। প্রাথমিক সেক্টরটি কি, যেটা আমরা বলি যে কৃষিকাজ বা যে নেচারের সঙ্গে যার রিলেটেড রয়েছে, ঠিক আছে। এখানে যদি একটু নিচের দিকে নামা যায় তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো ইন্ডিয়ান যে ইকোনমি রয়েছে, যে ইন্ডিয়াস ইকোনমি কিন্তু বিভিন্ন সেক্টর বেসিসে হয়। কি কি? একটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি নেচার, অর্থাৎ কীরকম ধরনের কাজ বাজ হবে সেই অ্যাক্টিভিটি নেচার। 2 নম্বর হচ্ছে অন বেসিস অফ ওয়ার্ক কন্ডিশন, অর্থাৎ কাজের যে ধরন সেটার বা কাজের অবস্থা সেটার উপর ভাগ করা হয়। আর হচ্ছে অন বেসিস অফ অ্যাসেট ওনারশিপ, অর্থাৎ যে মালিকানা ভিত্তিক, ঠিক আছে। তা এই যে অ্যাক্টিভিটি নেচারে এটাকে কিন্তু 5 ভাগে ভাগ করা যায়, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটারি সেক্টর এবং কুইনারি সেক্টর, ঠিক আছে। আর ওয়ার্কের কন্ডিশন হিসেবে অর্গানাইজ সেক্টর এবং আর্গানাইজ সেক্টর। আর এখানে দেখছো ওনারশিপ হিসেবে পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর, ঠিক আছে। পাবলিক মানে কি, যেটা গভর্নমেন্ট, আর প্রাইভেট মানে যেটা প্রাইভেট, বুঝতে পারছো, ঠিক আছে। তো সুতরাং এখানে আমরা যে প্রশ্নটা দেখব যে এইগুলো কি, ঠিক আছে। তো যখন এগুলো আসবে পরবর্তীতে আমরা এগুলো সম্পর্কে বলে দেবো। এখন আমরা দেখব এই যে 5টা সেক্টরটা কী এবং এর থেকে কীরকম টাইপের প্রশ্ন আসে। দেখো প্রাইমারি সেক্টর, যেটা আমি তোমাকে বললাম যে প্রাইমারি সেক্টর কিন্তু মেনলি যে জিনিসগুলোর ওপর রয়েছে প্রাইমারি সেক্টরে বলা হয়, সেটা হচ্ছে এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, বুঝতে পারছো, নেচারের সঙ্গে একটা রিলেটেড, ঠিক আছে। এবং এর যে ওয়ার্কার রয়েছে তাদের কিন্তু রেড কলার ওয়ার্কার বলা হয়। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে রেড কলার ওয়ার্কার কোন সেক্টরের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি সেক্টর দেখতে হচ্ছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেটাকে বলি আমরা, এবং এর যে ওয়ার্কারগুলোকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার, ঠিক আছে। নেক্সট টার্সিয়ারি সেক্টর, যেখানে কিন্তু যে ব্যাংকিং, ইন্স্যুরেন্স এইসব ব্যাপারগুলো রয়েছে, এবং সেটা কিন্তু তাদের যে ওয়ার্কারগুলোকে হোয়াইট কলার ওয়ার্কার্স বলা হয়। তারপর দেখতে পাচ্ছ কোয়াটারনারি সেক্টর। এই কোয়াটারনারি সেক্টর মেন হচ্ছে কি, দেখো নলেজ সেক্টর বলা হয় এটাকে, ঠিক আছে। অর্থাৎ নলেজ বেসিস যে জিনিস কাজকর্মগুলো করা হয় সেগুলোকে কিন্তু কোয়াটারনারি সেক্টর বলে, এবং এর যে ওয়ার্কারদের বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার্স, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে কুইনারি সেক্টর, যেটা টপ লেভেল যারা ডিসিশন মেকিং করে, যে কোনো ভারতবর্ষ যে বড় বড় সংস্থায় রয়েছে তাদের যে মেন ডিসিশন মেকিং যারা করে তাদের কিন্তু এই কুইনারি সেক্টরের মধ্যে পড়ে, এবং তাদের যে ওয়ার্কারদের গোল্ড কলার ওয়ার্কার বলে। গোল্ড বুঝতেই পারছো, একটা সোনা মানে কি, একটা টপ লেভেলের যে ওয়ার্কার তাদেরই তো বলা হবে, গোল্ড তাদের সঙ্গেই তুলনা করা হয়, ঠিক আছে। এইভাবে কিন্তু মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ ভারতের যে সার্ভিস সেক্টর উৎপন্ন হয়, সেই সার্ভিস সেক্টর জিডিপির কত পার্সেন্ট? এটা হচ্ছে জিডিপির কিন্তু 50%, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ, দেখো আবার এসছে রিপিটেড প্রশ্ন, বারবার বলছি রিপিটেড কিন্তু আসে। দেখো ভারতের অর্থনৈতিক সংশোধনের প্রথম সূচনা হয়েছিল কবে? 1991 সালে, আগে বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে উত্তরটা 1935 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন হচ্ছে যে কবে ন্যাশনালাইজ বা জাতীয়করণ হয়েছিল? সেটা হচ্ছে 1949 সালে হয়েছিল, ঠিক আছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু যে হেডকোয়ার্টার সেটা মুম্বাইতে আছে, এছাড়াও কিন্তু 4 জায়গায় রয়েছে। তো বারবার বলছি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অনেক রকম প্রশ্ন প্রত্যেকবার আসে, যেই প্রশ্নগুলো আসে তার যদি ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, পর্যাপ্ত কমেন্ট পড়লে সেই ভিডিও নিয়ে আসবো। নেক্সট দেখতে পাচ্ছ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ, যেটা বলা হয় স্পেশাল ইকোনমিক জোন, যেটা 2005 সালে এই ভারতীয় আইনসভায় পাশ
পাশ হয় এবং এটা বলবৎ বা কার্যকরী হয় কবে, সেটা হচ্ছে 2006 সালে। তাহলে স্পেশাল ইকোনমিক জোনটা কি, যেখানে কিন্তু মেনলি যেটা যে ট্যাক্স কিন্তু মুক্ত করে দেওয়া হয় বা বিভিন্ন যে যাতে বিভিন্ন লোক এফডিআইটা বাড়ে, বিভিন্ন লোক এসে ইন্ডাস্ট্রি করে, যেমন এমন একটা অর্থনৈতিক জায়গা তৈরি করে দেয় যেখানে মানুষ ইনভেস্ট করবে এবং সেখানে ডেভেলপড হবে জায়গাটা এবং ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এরকম অঞ্চলগুলোকে কিন্তু বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো আগমার্ক। এই আগমার্ক এটা কিসের সঙ্গে সম্পর্কিত, এটা কিন্তু কৃষিজাত যে কোনো দ্রব্যের সঙ্গে কিন্তু আগমার্ক সম্পর্কিত এবং এর হেডকোয়ার্টার কিন্তু কোথায় রয়েছে, ফরিদাবাদ, যেটা রয়েছে হরিয়ানায়। ঠিক আছে, বহু পরীক্ষা আসে প্রশ্নটা। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ ভারতে বার্ষিক পরিকল্পনা যেটা হয়েছিল, যেটা বললাম যে 1966 থেকে 1969 সাল পর্যন্ত এটা কিন্তু হয়েছিল, কারণ 1962 সাল এবং 1965 সাল যে ভারত চীন এবং ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এবং বিভিন্ন খরার পরিস্থিতি এসেছিলো, তার ফলে কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু ঠিকভাবে যে সাকসেস পায়নি, তার ফলে কিন্তু এটা বার্ষিক পরিকল্পনাটা কিন্তু করা হয়েছিল, যাতে 3 বছরের একটা আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ প্রথম পরিকল্পনায় জাতীয় আয় বাড়ে কত %, এটা হুবহু মনে রাখবে, এটা হচ্ছে 18% বাড়ে। আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়েছিল, এর আগে বদলেই দিয়েছি, দেখো 1951 সালে কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল। এবার কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সালে হয়েছে এটা কিন্তু দেয়, এর জন্য আমি আগে কিন্তু বলে দিয়েছি যে মনে করো এটা 1951 থেকে 1956, তারপর 1956 থেকে আরও 561 এরকম করে যে গেছে, প্রত্যেকটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ নাবার্ড। নাবার্ড কিসের সঙ্গে যুক্ত, বহু পরীক্ষা আসে, এটা হচ্ছে নাবার্ড কিন্তু গ্রামীণ যে উন্নয়নের সঙ্গে যুক্ত। এছাড়া নাবার্ড রিলেটেড আরও যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখে নাও, যেটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম, বহু পরীক্ষা আসে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, দেখো NA এটা হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে, B ফর ব্যাংক, ঠিক আছে, তারপর ফর A ফর হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে, অ্যান্ড R ফর রুরাল এবং D ফর ডেভেলপমেন্ট। ঠিক আছে, এবং এই নাবার্ড যে এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে কবে, 1982 সালে, এটা পরীক্ষা আসে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। এবং এখানে আরও একটু জেনে রাখো যে এর বর্তমান যে চেয়ারপারসনের নাম কি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে, তার নাম হচ্ছে হর্ষ কুমার বানওয়ালা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ পিজেন্ট ফার্মিং। এর পিজেন্ট ফার্মিংয়ের অর্থ কী, অর্থাৎ কি, যে ভাড়াটে চাষি জমি চাষ করছে, অর্থাৎ কোনো একজন কৃষকের যার নিজস্ব কোনো জমি নেই, তিনি কোনো জমিদার বা কোনো লোকের জমি চাষ করছে, একটা নির্দিষ্ট কিছু জমি দেওয়া হলো, তার তিনি চাষ করলেন, তার একটা মেজর অংশ যার জমি চাষ করছে তাকে দেওয়া হলো এবং বাদ বাকি অংশটা দিয়ে তিনি কিন্তু জীবনযাপন করছেন, তাদেরকে পেজেন্ট ফার্মিং বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ যে ভারতের নতুন কৃষি যে কৌশল সেটা গৃহীত হয়েছিল কোন দশকে, সেটা হচ্ছে 1960 দশকে। তো আমরা এই 1960 দশকে কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল, তার জন্য কি নতুন কৃষি কৌশল হয়েছিল, নতুন নতুন যে বীজ ইউজ হয়েছিল, নতুন যে সার, তারপর হচ্ছে যন্ত্রপাতি, যে কৃষি বিপ্লবের পরে এসেছিলো, সেই কৃষি বিপ্লব নিয়েও কিন্তু বহু প্রশ্ন পরীক্ষায় দেয়। আমরা চেষ্টা করব যে কৃষি বিপ্লব নিয়ে তোমাদেরকে যেসব আসে, কোন বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত, তারপর কে কৃষি বিপ্লবের সূচনা করেছে, ভারতে কৃষি বিপ্লবের জনক কাকে বলা হয়, বিদেশে বা প্রথম কৃষি বিপ্লব যে শব্দটা কে ইউজ করেছে, এরকম টাইপের প্রচুর প্রশ্ন আসে। আমরা কিন্তু একটা ভিডিও নিয়ে আলাদা করে পুরো তোমাদেরকে কিন্তু বলে দেবো। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ যে যদি গ্রাম্য জমিদার ভাড়াটে চাষিকে কৃষি ঋণ দেয় তবে তাকে কি বলে, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, কি বলে, সামন্ত প্রথা। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ যে একটি অর্থনৈতিক বিশ্লেষণের মাধ্যমে নিম্নলিখিত যে শ্রেণীভেদ করা যায় সেগুলো কি কি, সেটা হচ্ছে একটু আগে বললাম প্রাথমিক, গৌণ এবং টার্সিয়ারি ক্ষেত্র, এই তিনটে ক্ষেত্র কিন্তু বেশি করে ইউজ হয়। ঠিক আছে, যেটা অর্থনৈতিক বিশ্লেষণের মাধ্যমে শ্রেণীবিভাগ করা যায়, প্রাথমিক, গৌণ এবং টার্সিয়ারি। ঠিক আছে, দেখো একটা জিনিস বলি যে প্রিলিতে কিন্তু এই ইকোনমিক্স এবং পলিটি দুটো মিলিয়ে কিন্তু 25 নম্বর আসে। কোনোবার পিলিতে ইকোনমিক্স থেকে বেশি প্রশ্ন দেবে, ধরো মনে হয় 15টা দিল, এখান থেকে 10টা দেবে, বা কোনোবার যে পলিটিতে 15টা দিল বা এখানে 10টা দিল। তো সুতরাং প্রত্যেক 15 বছরে যদি হয় খুব কম কিন্তু এই প্রশ্নগুলো আছে। আমরা 20টা প্রশ্ন এই পার্টে আলোচনা করলে, শুধু 20টা না, আমরা কিন্তু এক্সেস আরও করেছি। তো এরকম করে আমরা পুরো প্রিভিয়াস একটা শেষ করে দিই এবং তার রিলেটেড যেরকম এখান থেকে আরবিআই উঠে আসলো এবং কি উঠে আসলো, যে সবুজ বিপ্লবটা উঠে আসলো। ঠিক আছে, তো এই দুটো টপিক আমরা কিন্তু আলাদাভাবে করিয়ে দেবো। তোমরা একটু প্লিজ কমেন্ট করো, যদি পর্যাপ্ত কমেন্ট পড়ে আমরা আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো এবং কীরকম টাইপের প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে বিশ্লেষণ করে দেবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। পাশাপাশি আমরা পলিটি, সায়েন্স, ম্যাথ প্রত্যেকটার কিন্তু নিয়ে আসবো। যে তোমরা জানো 30 তারিখে কিন্তু ডেট দেওয়া হয়েছে, যারা নতুন এবং যারা যে পরপর অনেকবার দিচ্ছ পাস করতে পারছো না, এইগুলোকে ফলো করো, পাশাপাশি নিজেরাও পড়ো, দেখবে পিলিটা একদম হেসে খেলে কিন্তু পাস করতে পারছো।
বারবার করে বলছি নিজেরা কিন্তু পড়ো এবং পাশাপাশি এগুলো দেখো এবং কোন জায়গাগুলোকে বেশি করে ফলো করতে হবে সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ নতুন ভিডিও যখনই আনবো তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।